এখন ইষ্ট প্রশ্ন করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় দীপক দলি দাদাকে দেওঘর থেকে, যাকে আমরা পাবলিসিক হাউসে আমার ক্যাশে বসতে দেখি সব সময়। জয় গুরু আমার দীপক দলি দাদা। ঠাকুরের পবিত্র পাঞ্জাধারী কর্মী এবং শ্রদ্ধেয় দাদা এবং ভক্তিবতী মায়েরা এবং আমার ছোট ছোট স্নেহের ভাই বোন এবং আমার মিত্র সবাই যেখানে আছেন, সারা বিশ্ববাসী যেখানে যেখানে আছেন, সবাইকে আমার যথাযোগ্যভাবে শ্রদ্ধা এবং জয়গুরু জানাই। এবং এই বিশ্ববাসীর যে 800 কোটি পৃথিবীবাসী এবং উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ, সবার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আমার পরে যিনি আছেন উনি আমার শ্রদ্ধেয় মানুষ, উনি ইষ্ট প্রসঙ্গ করবেন, তার ইষ্ট প্রসঙ্গটাও শুনবো। আর আমি খুব একটা ইষ্ট ঠাকুর প্রসঙ্গ কথা আর কেউ নেই, আপনার পরে আর কেউ নেই, শুধু ছবি প্রেজেন্ট করবে 5 মিনিট, আর কোনো ইষ্ট প্রসঙ্গ নেই। একদম আচ্ছা ঠিক আছে, আচ্ছা বেশ। তো আমি ঠাকুরের কথা খুব একটা জানি না, মানে কেমন করে ঠাকুরের কথা বলতে হয় এইসব বিষয়ে আমার কোনো আইডিয়া নেই। তবে আমি যতটুকু আমার এই বয়সে যতটুকু আমার একটা যে ধারণা হয়েছে সেটুকুই বলার চেষ্টা করছি। দেখলাম, আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম যে ঠাকুর যে সাবজেক্টটা আছে না, এটা মানে কি বলবো, ঠক্কর দিয়ে 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 শেখাচ্ছে। মানে কোনো কাজ করতে পারছি, মানে কোনো কাজ করছি, সেই জিনিসটা মানে সাকসেসফুল হচ্ছে না, হয়ে গেলে হয়ে যেতে পারতো, কিন্তু তিনি করাচ্ছেন না। এটা পাবো, এত পরিশ্রম করেছি, তারপরেও পাচ্ছি না, বা পেয়েও তিনি সেটা আমার হাতে তুলে দিচ্ছেন না। মানে ধরুন আমি, মানে বাবা আমাকে বাইকের চাবিটা ততক্ষণ দিচ্ছিলেন না যতক্ষণ আমি বাইক চালাতে শিখেছি। যখনই আমি বাইকে শিখে গেলাম, যখন আমার বাইকের লাইসেন্স হয়ে গেল, তখন আমার বাবা আমার হাতে ওই বাইকের চাবিটা দিয়ে দিলেন। বাবাকে আমি জিজ্ঞেস করলাম, বাবা এটা তুমি কেন করলে? তো বাবা তখন বলছেন যে দেখ, যখন তুই তুই যেটা ম্যানেজ করতে পারবি না, তার দায়িত্ব নিতে পারবি না, তখন আমি তোর হাতে দিইনি। এখন তুই স্বাবলম্বী হয়েছিস, সবকিছু বুঝতে শিখছিস, তাই তোকে দিলাম। ভারী ইন্টারেস্টিং লাগলো। ঠাকুরের ক্ষেত্রে অনেকটা একই রকমের। এই যে যারা নিবেদন করছিলেন, কারোর এক্সাম আছে, কারোর এই ব্যথা সেই ব্যথা, এই যে প্রবলেমগুলো আছে, বা আপনারা কারোর কর্মে সফলতা, এই যখন আমি যোগ্য হয়ে উঠবো সেই জিনিসটা পাওয়ার জন্য, তখন পরমপিতা আমাকে যোগান দেবেন সেই জিনিসটা। অর্থাৎ সেই ঘুরে ফিরে সেই একটা কথাই আসছে যে তুমি যেমন তোর প্রকৃত হবে, প্রকৃতি তোমাকে তেমন তোর উপাধি নিশ্চয়ই দেবেন। এখানে সুইচ বোর্ড আছে, এখানে সুইচ বোর্ডটা আমি এখানে অন করলে ওখানে লাইটটা জ্বলছে, এখানে অফ করলে লাইটটা অফ হচ্ছে। ঠিক তেমনই আমার যে কর্মটা, গুড নাইট থেকে গুড মর্নিং থেকে গুড নাইট পর্যন্ত যে অ্যাক্টিভিটিস গুলো চলে, যেমন ভাবে আমি করব তেমন ভাবে চলবে। সারে গামা পাধা নিসা, জি আছে, সা টিপলে সা উচ্চারণ হবে, রে টিপলে রে এর মতো হবে, তাই না? তো সিম্পল থিওরি একদম, মানে এখানে কোনো রকেট সায়েন্স নেই। লক্ষ্য স্থির করতে হবে, আর চিন্তা ভাবনা সেই হাই লেভেলে রাখতে হবে, এবং ছোট 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 করে প্রতিদিন কাজ করতে হবে। আজকে ধরুন এক পাতা বই পড়লেন, কালকে আরেক পাতা বই করলেন, প্রতিদিন বই পড়তে হবে। এক পাতা প্রতিদিন পারছেন না, প্রচুর কাজ সংসারে, ছেলে মেয়েকে স্কুলে পাঠাতে হয়, তাদের জন্য রান্না বান্না করা, স্বামীর জন্য, স্বামী অফিসে যাবে, তাদের জন্য রান্না বান্না করা, ছেলে মেয়ে যারা যারা আছে, তারা যারা স্টুডেন্ট আছে যারা, তাদেরকে এত কাজ, সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, কত কাজ করতে হচ্ছে, ঠিক আছে? কিন্তু হাফ হাফ পাতা যেটুকু মানে রেগুলারলি ইররেগুলার করতে হবে, ঠিক আছে? আহ, যাই হোক, আর কয়েকটা আমার জীবনে কয়েকটা অভিজ্ঞতার কথাই বলি, যে কথাগুলো আপনার কোনো বইতে এখনো পাবেন না। হ্যাঁ, বই তো সবাই পড়ে, আমি জাস্ট কয়েকটা অভিজ্ঞতা করে পড়ি। এটা অনেক জায়গায় আমি বলেছিলাম, এই যে একই কথা বারবার কেন বলছি, এই সৎসঙ্গে বলছি, তার কারণ এই বারবার দেখি যে আচার্যদেব একটা কথা বারবার করে বলেন, ঠাকুরও তিনি বারবার করে, এই শুনছিস মনি, আরে ওই না ও ওইটা কইছে, এটা না সেটা কইছে, মানে একই কথা বারবার বারবার বলতে বলতে আমাদের ব্রেনে সেই কথাটা ইনস্টল হয়ে যায়, তাই না?
তো তখন আমাদের মানে ও আচ্ছা এটা তো দাদা বলেছিলেন, এই যে ঠাকুর বলেছিলেন, তো আমাকে এই কথাটা করতে হবে। তো দীক্ষা হয়েছিল, পরিবার সূত্রে ঠাকুরের দেওয়ার নাম পেলাম। তারপরে ঠিকঠাক ভাবে ইষ্টবিধি করতাম না, মা বকাঝকা দিতেন, মায়ের কোলে বসে ইষ্টবিধি করতাম 58 পয়সা করে, 25 পয়সা করে তখন, 2012 সালে ওই দিকটা। তারপরে গ্রামে তো বাড়ি একদম মানে সুন্দরবনের পুরো কোস্টাল এরিয়াতেই আমার বাড়ি, মানে যেখানে মানে কি বলবো, কুমির প্রচুর, কুমির আছে, অন্যান্য জীবজন্তুরা থাকে, বাঘ থাকে না যদিও, কাকদ্বীপের একদম অচিন্ত্যনগর গ্রামে, পাথরবতীপুর আইপ রোডে, ঠিক আছে। তো সেখান থেকে এই পর্যন্ত যে উঠে আসে সেই জার্নিটা সংক্ষেপে বলার চেষ্টা করছি, যে কি কি হ্যাবিট আমি চেঞ্জ করেছি, আহ, সেই হ্যাবিটটা আমাকে এই জায়গায় এনেছে। তো আহ, মানে দেখলাম যে উম, বাড়িতে মাছ মাংস সবকিছু হতো, খাওয়া দাওয়া সবকিছু ঠিকঠাক চলতো, ইটস ওকে। তো আমি ওখানে চক্রতীর্থ ঠাকুর বাড়ি আছে, ওখানে আমি গেলাম জীবনের প্রথমবার। পরম পূজ্যপাত শ্রী শ্রী আচার্যদেব 2016 সালে 28শে ডিসেম্বর সকালবেলা উনি গেছিলেন ওখানে, জীবনে প্রথমবার শ্রী শ্রী আচার্যদেবকে দেখলাম। তো দেখার পরে আমার ধারণাটাই বদলে গেল যে ঠাকুর ফ্যামিলি এরকম হয়, মানে এত সুন্দর করে, মানে জাস্ট সিম্পল, মানে সাদা ধুতি কালো পাড়, আর ধুতি পরেছেন, একটা ঘড়ি পরেছেন, একটা চশমা পরেছেন, সিম্পল লাইফস্টাইল। আর কত মানুষের কথা শুনছেন, আর মানুষ ওনাকে কিছু বলছেন, সেইগুলো তিনি সঙ্গে সঙ্গে কিছু না উত্তর দিয়ে দিচ্ছেন। ভীষণ ভালো লাগলো ওনার যে ক্যারেক্টার, ওনার যে লাইফস্টাইল, ওনার যে বডি ল্যাঙ্গুয়েজটা, যেটা আমাকে খুব অ্যাট্রাক্ট করলো। ওখানে একটা বাণী দেখলাম, প্রচন্ড গরম লাগছে, ওখানে একটা বাণী দেখলাম যে যত প্রত্যয় করিস না তুই সেরা স্বাস্থ্যহানি, করতে করতে দেখতে পাবে উন্নয়নের খনি। তখন ফোন ছিল না, বাণীটা আমি নোট ডাউন করলাম 2016 সালে, ফোন তো কিনলাম 2020 সালে, জীবনে প্রথমবার। তো তারপরে ওই বাণীটা গিয়ে মাকে বললাম যে জানো মা, এরকম একটা বাণী দেখলাম। আর আচার্যদেব, তখন আমরা পূজনীয় বাবাইদা বলতাম। তো আমি ওনাকে দেখেছি, ওনাকে দেখে না এত ভালো লেগেছে, ওনার হেয়ার স্টাইল এত, সবকিছু এত সুন্দর। আমি না উনার, উনি কেমন করে চলেন ফেরেন, আমি উনার বাড়ি যাবো, ওনার সঙ্গে দেখা করে আসবো। তখন দর্শন এইসব কিছু জানতাম না। তো দেখা করে ঠিক আছে যাবি, মা বললেন। তো আমি বললাম কিন্তু আমি ঠাকুর বাড়িতে যাবো ওখানে তো দেওঘরে, তো আমি নিরামিষ খাওয়া প্র্যাকটিস করি। বলছে পাগল তুই অনেকদিন পরে যাবি, আর মাছ মাংস না খেলে প্রোটিন প্রোটিন পাবি কোথা থেকে। তো মাও শুনছেন না, আমিও শুনছি না। তো আমি আরো ঠাকুরের বইগুলো স্টাডি করা শুরু করলাম, যে নিরামিষ খেলে কি হয় না হয় ইত্যাদিগুলো। তো করতে করতে বাবা মাকে কনভিন্স করার পরে বাবা মা ঠিক আছে তুই প্রথমে, তো তখন ঠিক আছে, কিন্তু তুই আর কখনো বলতে পারবি না যে এর তোর অসুবিধা হচ্ছে, এই ব্যাপার। বাবা মাকে রাজি করে 2018 সালে 6 জুন সন্ধ্যেবেলা জাস্ট প্রথম আসলাম ঠাকুর বাড়িতে। আর 7ই জুন 2018 সালে সকাল 8টা 9 মিনিটে পরম পূজ্য শ্রী শ্রী আচার্যদেবের কাছে শস্ত্র নিলাম তার শ্রী হস্তে। ওকে, হয়ে গেল। হয়ে যাওয়ার পরে তিনি কয়েকটা জিনিস, সেগুলো আমি একটু পরে স্ক্রিন প্রেজেন্ট করে দেখিয়ে দিচ্ছি, এখনই বলে দিই। সেই সেই শস্ত্র নিয়ম মতো পালন করে, এই নিয়মগুলো হয়তো অনেকে জানেন না, বা শাস্ত্রে আছেন, কিন্তু সস্তনীটা কি করে পালন করতে হয় সেই জিনিসগুলো হয়তো জানেন না। মানে মানে শুধুমাত্র ওই নিরামিষ খাওয়া আর একটা অর্ঘ্য তুলে রাখা আলটিমেট নয়, কিন্তু সস্তনী যে 5টা নিয়ম আছে, 5টা নিয়মকে আমরা মানে গত আচার্যদেবের আশীর্বাদে সেটা একটা ফর্মে এনেছি। এটা একটা দৃষ্টিভঙ্গি একটা জাস্ট, যেটাকে আমরা বলছি বিসি জিন। ঠিক আছে, এই বিসি জিনের কথার অর্থ হলো কি, বি ফর বডি অ্যান্ড হেলথ কেয়ার। আপনারা স্ক্রিন প্রেজেন্ট করছি, দেখতে পাচ্ছেন তো? একটু কেউ একটু প্রম্পট হ্যাঁ করুন। শোনা দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে বাবা, জয় গুরু। বেশ, ধন্যবাদ ধন্যবাদ। মন দিয়ে শুনবেন, যে যা কাজ করছেন, মুড়ি খাচ্ছেন কি জানি না, ফোনটা নিয়ে চুপচাপ ঠাকুর ঘরে বসে থাকুন। এই কথাগুলো কিন্তু কেউ 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 কোনোদিন বলেও নি, আর বলবে কিনা আমি জানিও না। তাই এই 10টা মিনিট সময় দিন আমাকে, এইগুলো ভালো করে মন দিয়ে শুনুন। ঠিক আছে, তখন বলতে পারবেন যে ঠাকুরের দয়ায় দীপক ভাইয়ের মাধ্যমে আমার জীবনটা পরিবর্তন হয়েছে। ঠিক আছে, শুনুন। সস্তনী 5 গোল্ডেন রুলস BCGNA, 5 পিলার অফ সাকসেস। পৃথিবীতে যত কোটিপতি মানুষ আছেন, ইলন মাস্ক হোক, স্টিভ জবস হোক, বিল গেটস হোক, ওয়ারেন বাফে হোক, বা আমাদের আম্বানি হোক,
এবং যত বড় বড় মানুষ হয়েছেন তাদের চরিত্রে এই 5খানা গুণ আছেই আছে, একদম কনফার্ম। ঠিক আছে, তারা কি করে জানেন? ঠাকুরের যে সস্তনী ব্রতধারী যে শ্রী শ্রী আচার্যদেব আমাকে এগুলো বলেছিলেন, আমাদের সবাইকে বলেছিলেন, বি ফর বডি অ্যান্ড হেলথ কেয়ার। আমার শরীরটা ঠাকুরের থাকার জায়গা, এটা আমার মানে প্রভুর থাকার, এটা এটা গির্জা, চার্চ বলতে পারি, মন্দির বলি, মসজিদ বলি, অ্যাকোমোডেশন বলি, হোয়াট এভার আইসে এটা। তাহলে এটাকে নির্দিষ্ট টাইমে ঘুমানো, খাওয়া দাওয়া করা, বিশ্রাম নেওয়া, মানে খাদ্য, তারপরে নিদ্রা, তারপরে শক্তি দেওয়া, তারপর বডিটাকে এক্সারসাইজ করা, এই সবগুলো করলে কি হবে? আমার শরীরটা ঠিক থাকবে। না হলে কি হবে? ওই চিন্তা, মানে কর্ম নাই চিন্তা সৎ, পেছল পাথল নরক পথ, এরকম একটা বাণী আছে। তো শুধু কর্ম চিন্তা থাকলে হবে না, আমাকে এই শরীর নাম চিন্তা করবে। ওকে, এইটা হলো স্বস্তিনীর 1 নম্বর নিয়ম। ওকে, শরীরটাকে ফ্লেক্স কন্ট্রোল, আমাদের মধ্যে যে বৃত্তি প্রবৃত্তি গুলো আছে সেগুলোকে বৈধভাবে এবং আইনগতভাবে কাজে লাগানো। ধরুন আমার মধ্যে ক্রোধ আছে, এই ক্রোধটাকে কিভাবে ঠাকুরের কাছে আমি ব্যবহার করব? ধরুন কোনো ছেলে, কোনো মেয়ে, বাচ্চারা ফোন প্রচন্ড মানে ঘাঁটছে, এমনি বিছাই ঘাঁটছে, এই তো স্ক্রোল ডাউন করছে, ইউটিউব দেখছে, হ্যাঁ, তো কিন্তু হোমওয়ার্ক গুলো করছে না। তখন আপনি বাপধনু করার পরেও শুনছেন না, তখন আপনি একটু রাগ দেখালেন, এই তুই যে ফোনটা ঘাঁটছিস, তোর সামনে পরীক্ষা না, যা। এই যে একটু ক্রোধ দেখালেন, একটু রাগ দেখালেন, একটু লাউড স্পিকারে কথা বললেন, সে কিন্তু মানে রেখে দিয়ে যাবে। এখানে ধরুন ঠাকুর বাড়িতে এসে কেউ যদি ঠাকুরের ইষ্ট সম্পত্তি যদি ধ্বংস করে, তো আচার্যদেব কি ছেড়ে কথা বলবেন? নিশ্চয়ই না, দাদা এক বকা দেবেন। একজন কর্মী পাঞ্জা হারিয়েছিলেন, তো আচার্যদেব এত রেগে গিয়ে বকা দিচ্ছেন, জানিস এখান থেকে বের করে দেবো। এই যে তিনি রাগটা দেখালেন কেন? তার মঙ্গলের জন্য। যখন ছোটবেলা আমার অসুস্থ থাকতো, ইঞ্জেকশন ডাক্তার দিতে আসতেন, মা, আমি না বলতাম, কিন্তু মা বলতো, না বাবা একটু নিয়ে নে, বাবা নিয়ে নে। আমি শুনতাম, কান্না করতাম, এই তোকে না বলছি নিয়ে নিতে, তখন কান্না থামালাম, ওই ইঞ্জেকশনটা নিয়ে নিলাম। তাহলে এই ক্রোধ ঠাকুর ভোগে দেবো, ঠাকুর ভোগ হয়ে গেলে সেইটা আমি প্রসাদ রূপে খাবো, বা আমি কিনে ঠাকুরকে মনে মনে মাথায় ঠেকিয়ে প্রণাম করলাম, ঠাকুর আমি তোমার এই প্রসাদটা খাচ্ছি। আমি যাই খাই, যাই গ্রহণ করি, সেটা আমি আগে ঠাকুর ভোগে দেব, তারপরে আমি খাবো। না হলে কিন্তু যেটা আমি ঠাকুর ভোগে দিতে পারছি না, সেটা কিন্তু প্রসাদ নয়। তাহলে আমিষ খাবার, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, মদ, বিড়ি, এবার আসি কামটা। কামটা ঈশ্বর আমাদের প্রদান করেছেন পৃথিবী সৃষ্টি করার জন্য, পৃথিবীর সৃষ্টির ভারসাম্যকে রক্ষা করার জন্য। তাহলে ইষ্টের বিধান মাফিক বিবাহ নিয়ম মেনে বিবাহের ফলে যে সন্তান আসবে, সেই সন্তান ঠাকুরের কাছে লাগবে। আমি আপনি সবাই এসেছি এইটার মাধ্যমে, সিম্পল জিনিস তো। তাহলে এই কামটাকে শুধুমাত্র বৈধভাবে এবং লিগেল ভাবে ঠাকুর কাছে ব্যবহার করা, না করলে কি হবে? ক্রাইম হয়ে যাবে। ঠিক আছে, এইটা গেলো 3 নম্বর রুলস, একদম পুরো ভেঙে বলছি, যেটা আচার্যদেবের অনুসরণ করে। ওকে, 3 নম্বর কি বলছেন? গুড, জি ফর গুড থটস ইনস্ট্যান্ট এক্সিকিউশন। যখনই আপনার প্রমোশনের জন্য, সোসাইটির প্রমোশনের জন্য, ভারতের প্রমোশনের জন্য, আমাদের দেশের প্রমোশনের জন্য, পৃথিবীর প্রমোশনের জন্য যখন আমাদের মাথায় শুভ চিন্তা আসবে, সেটাকে তৎক্ষণাৎ ইনস্ট্যান্ট আপনি পালন করবেন, সঙ্গে সঙ্গে। আমিও পালন করি, আপনি পালন করবেন, সবাই করবেন এটাকে। যদি না করেন কি হবে? যে পরে করব, থাক পরে হবে, ওই পরে না আর কখনো আসে। হ্যাঁ, তো টুমোরো মিনস নাও, মানে আগামী দিন মানে এখন, এখন। কালকের কাজ আজকে করো, আজকের কাজ এখনই করো। কালকের কি হবে আমি জানি না, কালকের 19শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার, কালকের আমার লাইফে কি হবে আমি জানি না, আমি কোথায় থাকবো, কি করব, কি খাবো, আমি থাকবো কিনা, ঘুম ভাঙবে কিনা, আমি কিচ্ছু জানি না। নিঃশ্বাসকে বিশ্বাস আছে বলুন তো? কিচ্ছু নেই। ঠিক আছে, তাই গুড থটসকে ইনস্ট্যান্টলি এক্সিকিউশন করো। অনেকে অ্যাপল ফোন ব্যবহার করেন, অ্যাপল, যা ওয়ার্ল্ডের নাম্বার 1 কোম্পানি,
উনার অ্যাপেলের ফাউন্ডার হলো স্টিভ জবস। উনি লাস্ট 33 বছর ধরে, মৃত্যুর লাস্ট 33 বছর ধরে নিজেকে বলছেন আয়নার সামনে, টুডে ইজ মাই লাস্ট, আজকের আমার শেষ দিন। ইফ টুডে ইজ মাই লাস্ট ডে, হোয়াট আই হ্যাভ টু ডু, হোয়াট আই ক্যান অ্যাচিভ, আমি কি করব। আজকে যদি আমার জীবনের শেষ দিন হয়, আজকে বৃহস্পতিবার 18ই ফেব্রুয়ারি, আজকে যদি আমার লাস্ট ডে হয় জীবনে, তাহলে আমি কি কি করতে পারি। আমি তো বসে থাকতে পারবো না, শুয়ে থাকতে পারবো না, ফোন ঘাটতে পারবো না, ইনস্টাগ্রাম রিলস শর্ট ভিডিও এসব দেখা যাবে না। আমার কাজ করতে হবে, অবশ্যই সময়টা আমাকে ঠাকুরের কাজ করতে হবে, অন্য মানুষের কাছে পৌঁছতে হবে। যারা অসহায় মানুষ, খেতে মাখতে পারছে না, কিছু সাহায্য পাচ্ছেন, তাদেরকে আমি কত কথা দিয়ে, অর্থ দিয়ে সাহায্য করতে পারি। তাহলে আমি আমার চিন্তা ভাবনা, আমার কর্মজগৎ, আমার চাকরি বাকরি, বউ বাচ্চা কাচ্চা, গাড়ি বাড়ি সম্পদ নিয়ে আমি আরামে আছি, কিন্তু আমার লেজার টাইমটা আমি পরিবেশের জন্য দিচ্ছি না। তাহলে এরকম ভাবে করলেও তো হবে না, আমার জীবনটা এতটা সীমিত হতে পারে না। আমার দরজা, আমার বাড়ি থেকে লাইট, বাড়িতে লাইট জ্বলছে, আমি যদি জানলাটা খুলে দিই, তাহলে লাইটটা গিয়ে রাস্তায় পড়বে, রাস্তার মানুষ আলো দেখতে পাবে। তাই এটুকু তো আমি করতেই পারি, তাই না? তো সেই জন্য এই যে গুড থটস আসলে এইভাবে আমাদের জীবনটাকে আরো বর্ধনার দিকে নিয়ে যেতে হবে। যখনই আর শুভ চিন্তা আসবে, সেটা বাগানে গাছ লাগানো হোক, বা নিজের আরো প্রমোশনের জন্য হোক, ডিগ্রি অর্জন করো, হোয়াট এভার, যা কিছু মাথায় আসবে ভালো, ভালো শুভ, তখন সেটাকে ইনস্টল এক্সিকিউট করবেন। ঠিক আছে, এবার আসি এন ফর নেইভার্স ওয়েলবিং উইথ আইডিয়াল অ্যান্ড আচার্য সেন্ট্রিক কম্পোজিশন। ইষ্টকেন্দ্রিক এবং আচার্য কেন্দ্রিক, ইষ্টকেন্দ্রিক এবং আচার্য কেন্দ্রিক প্রতিবেশীদেরকে সেবা দেওয়া। ধরুন কোনো প্রতিবেশী আপনার নিন্দা করছে, আপনার সামনে প্রশংসা করছে কিন্তু পিছনে নিন্দা করছে, কিন্তু তার সাথে তো আপনার ভালো ব্যবহার করে রাখতে হবে। আপনার আঙ্গুলে যদি সামান্য একটা জিনিস কেটে যায়, তাহলে আপনি কি পুরো কবজি থেকে কেটে ফেলে দেবেন? নিশ্চয়ই না। তাহলে ওই আঙ্গুলের তাকে রিপেয়ারিং করতে হবে, ভালো মেডিকেল দেখিয়ে ওটাকে ঠিক করতে হবে। সেম অ্যাজ আমাদের সোসাইটিতেও অনেক নেগেটিভ মাইন্ডেড, ক্রিমিনাল মাইন্ডেড মানুষ আছেন। তারা কোনো না কোনো ভাবে, কোনো পরিস্থিতির চাপে মানুষটা অসহায় হয়ে সেই কাজটা, খারাপ কাজটা করতে বাধ্য হয়েছে। ঠাকুর বলছেন যে পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। তাই আমাদের কি করতে হবে, সেই মানুষটাকে কাছে পৌঁছতে হবে, ডিপি মাধ্যমে হোক, যেভাবে হোক। আজকের আচার্যদেব এবং পূজ্য অবিন্দ দাদার আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে 10 লক্ষেরও বেশি নতুন ইষ্টভীতি মানুষ চালু হয়েছে ইন্ডিয়াতে। তার মানে 10 লক্ষ নেগেটিভ মানুষ পজিটিভে কনভার্ট হলো। তাহলে এই যে ছেলে মেয়েরা, গুরু ভাই গুরু বোন বা আপনারা সবাই যে লেজার টাইমে, যে উইকেন্ডে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য যে সোসাইটির জন্য যে টাইমটা কন্ট্রিবিউট করছেন, ইনভেস্ট করছেন, তো এটা তো খুব ভালো, এটা ঠাকুরকে ভালোবাসেন বলেই করছেন। আর এইটার আপনার ছোট্ট কন্ট্রিবিউশনের ফলে আজকের এত বড় মানুষ আপনাদের হলো। পাশের বাড়িতে যদি কোনো দুর্গন্ধ ছড়ায়, তা আপনি বাড়িতে থাকতে পারবেন? ওই দুর্গন্ধটা কিন্তু আপনার বাড়িতে পৌঁছাবে। কিন্তু বাড়িতে যদি, ওদের বাড়িতে যদি সৎসঙ্গ হয়, ঠাকুরের নাম কীর্তন করে, তাহলে সেই ধূপের গন্ধ, ধুনের গন্ধ আপনার কিন্তু নাকে আসবে। তাই আপনার স্বার্থে, আমার স্বার্থে প্রতিবেশীদেরকে গিফট দেওয়া, কথা বলা, ভালো উপহার কথাবার্তার মাধ্যমে ওদেরকে ঠাকুরের সাথে যুক্ত করাতে হবে, ঠাকুর বাড়ি নিয়ে আসতে হবে, আচার্যদেবের দর্শন বরণ করাতে হবে, আচার্যদেবের সঙ্গ করাতে হবে, অবিন্দ দাদা কি বলছেন শুনতে হবে, সেগুলো মেনে চলতে হবে। এটাই হচ্ছে আমাদের সস্তনীর 4 নম্বর নিয়ম। 5 নম্বর নিয়মটা কি আছে? এ ফর অর্ঘ্য নিবেদন ফর সস্তনী আফটার অফারিং ইষ্টবিধি। সস্তনী জন্য একটা অ্যামাউন্ট অর্ঘ্য নিবেদন করা ঠাকুরকে, যেটা ইষ্টবিধি করার পর করবেন, প্রতিদিন করবেন, পার ডে। কি হয়, আমাদের এই যে ছোট্ট একটা কন্ট্রিবিউশন যেটা আমরা দিচ্ছি, একটা ছোট্ট অ্যামাউন্ট, এই অ্যামাউন্টের যে আনকন্ডিশনালি তাকে দিচ্ছি, বলছে যে কোনো মানুষ আনকন্ডিশনালি যদি কোনো মানুষকে গিফট দেয়, উপহার দেয়, তাহলে তার হ্যাপি হরমোন সিক্রেশন হয়। তার মানে সে সারাদিন সে হ্যাপি থাকে, হ্যাপি, গুড গুড ফিল করে। আপনি দেখবেন কাউকে একটা গিফট দিতে দেখবেন, আমি দিয়ে দেখেছি, সে মানুষটা এত ভালো হয়েছে। এই কিছুদিন আগে অনলাইনে ডেলিভারি আসলো, ডেলিভারি যে বয়টাকে আমি জাস্ট 21 টাকা ওকে আমি অনলাইনে পেমেন্ট করে দিলাম, যে ভাই আপ রাখ लीजिए ये आपका टिप्स है। तो उन्हीं আমাকে হিন্দিতে বলছেন যে आप पहली कस्टमर है जो मुझे टिप्स दिया, इतना खुश है हम क्या बोलो। এত খুশি হয়েছেন এই ছোট্ট কন্ট্রিবিউশন, কত ভালো লাগলো দেখুন, আমারও, আমিও খুশি হলাম, তাই না? তো
এই যে আমার যে অর্ঘ্য নিবেদন করি, এটা কি হয়, ঠাকুর গ্রহণ করেন এটার মাধ্যমে। এবার প্রশ্ন আসতে পারে যে কেন আমরা টাকা দিয়ে ডলার দিয়ে বা এই যে কারেন্সি দিয়ে কেন করি? কারণ দেখুন, এই ওয়ার্ল্ডে, এই বিশ্বে টাকা এমন একটা লোভনীয় জিনিস, সবারই দরকার। আপনার জীবনে যা সমস্যা আছে ম্যাক্সিমামটাই মানি প্রবলেম থেকে আসছে। এই মানিটা প্রিয় জিনিস আপনার, এই প্রিয় জিনিসটা আপনার প্রিয় পরম অর্থাৎ সুপ্রিম বিলাভেড ঠাকুরকে দিচ্ছেন। আপনি দেওয়ার মাধ্যমে কি হচ্ছে, ঠাকুরের প্রতি প্রেম প্রেম জন্মাচ্ছে, প্রেরণা জন্মাচ্ছে, ভালোবাসা জন্মাচ্ছে, গুড ফিল হচ্ছে। ভালোবাসা মানে ভালোতে বাস করা। তিনি যা যা চাইছেন সেই মতো চলা, আর সেটা চললে তাহলে তিনি খুশি হবেন, আর তিনি খুশি হওয়া মানে আপনি খুশি হবেন। তাহলে তাকে আমরা কিছুই দিতে পারি না, কিন্তু আমাদের একটু ভালো কথাবার্তার মাধ্যমে, চালচলনের মাধ্যমে, তার নীতিগুলো সেলিব্রেশনের মাধ্যমে আমরা তাকে উপহার দিতে পারি। ঠিক আছে? তো এই যে সস্তনী শ্রী আচার্যদেব দিলেন, এটার মাধ্যমে যেন একটা, আমার মনে হয় যেন একটা অ্যান্টিভাইরাস, একটা কুইক হিল, একটা সফটওয়্যার আমার মাথায় ইনস্টল হলো। আর আমি সেরকম ভাবে কাজ করতে পারলাম, মনে হচ্ছে যেন আমি একটা নতুন জীবন পেলাম। মানে সিরিয়াস বলছি। তারপর আমি হ্যাবিট গুলো চেঞ্জ করলাম। রাত জেগে যখন আমি ঘুমাতাম না, রাত জেগে থাকতাম, সেইটা একটা একটা নির্দিষ্ট সময় ঘুমানো, যে 11টা হোক, 12টা হোক, কি 12:30টা হোক, কি 12টার মধ্যে, কি 11টা, একটা ফিক্সড টাইমে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা নির্দিষ্ট টাইমে উঠলাম, উঠে নাম ধ্যান করা শুরু করলাম, ইষ্টভীতিটা ভালো করে করা, শত অনুজ্ঞাটা ভালোভাবে বলা, একদম আমি অক্রদি মানে আমি অক্রদি ভালোভাবে বলা। ঠিক আছে? তারপর ইষ্টবিদ্যা করা, তারপরে স্বস্তিনে করা, আচার্যবিধি করা শুরু করলাম। এই করতে 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 ইষ্ট প্রণামতা বুস্ট হলো, ঠাকুরের ইডিওলজিটা আমার মাথায় ইনস্টল হয়ে গেল। আগে কি করতাম, নেগেটিভ থট আসলে বাস্তবে করে নিতে পারতাম। এখন কি করি, মানে মাথায় কোনো থট আসতে বা কোনো ভালো কেউ কোনো প্রস্তাব দিলে সেইটাকে আচার্যদেবের আশীর্বাদে সেইটাকে আমি বিচারের আসনে বসাই আর বিচার করি, এই যে এটা ধর্ম নাকি অধর্ম, এটা নেগেটিভ নাকি পজিটিভ, এটা মঙ্গল নাকি অমঙ্গল, এটা শুভ না অশুভ। যদি ধর্ম হয়, যদি মঙ্গল হয়, যদি পজিটিভ হয়, যদি ভালো হয়, তখনই আমি সেই প্রস্তাবে রাজি হই বা সেই প্ল্যানটাকে আমি এক্সিকিউট করি। আর যদি না হয় তো আমি সেটাকে এড়িয়ে যাই। ব্যাস, সিম্পল জিনিস। এখন এতগুলো কথা বললাম, আপনাদের কতগুলো মনে থাকবে আমি জানি না, কিন্তু এটুকু মনে রাখবেন যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা কিন্তু সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। আপনি কোন সিদ্ধান্ত, ধরুন প্রচন্ড কাজের চাপ, ঠিক আছে, আপনি 4 হুইলার ড্রাইভ করে গাড়ি যেতে যাচ্ছেন, হ্যাঁ, সিট বেল্ট দিচ্ছেন না, তাহলে অ্যাক্সিডেন্ট হতে পারে, ফাইন করতে পারে, অফিসে লেট হতে পারে। আপনার জীবনটা শুধু আপনার নয়, এটা ঠাকুরের দেওয়া, এটা গিফট। সৎসঙ্গ ফিলান্থ্রপি রেজিস্টার খাতে আপনার নাম আছে, আপনি ইষ্টবিধি করেন, আপনার ফ্যামিলি আপনার জন্য ওয়েট করছে, সেটা ভাবতে হবে। আপনার বাবা, আপনার মা, কি আপনার স্ত্রী, আপনার সন্তান আপনার জন্য ওয়েট করছে। আপনার, আপনি বাইক নিয়ে চলে যাচ্ছেন, তো তাড়াহুড়ো করে হেলমেটটাই নিয়ে গেলেন না, আর চালাচ্ছেন 100 স্পিডের উপরে, এটা কি করে হবে? যদি বাই চান্স বাইকের চাকা যদি স্লিপ করে কিছু হয়, তাহলে মাথায় ক্ষতি হবে। মাথায় হলে বেড রেস্ট 5-6 মাস চলে গেল, 5-6 মাস ইনকামটা হলো, আপনার কাজও হলো না, এবং আপনি বেড রেস্ট হয়ে গেলেন, পরিবার এতগুলো মানুষকে জড়িয়ে ফেললেন, এবং ঠাকুরের কাজ, ডিপিওয়ার্স ইত্যাদিগুলো করতে পারলেন না, তাহলে কতগুলো লস হলো। ওয়ান মিস্টেক ইনভাইটস মেনি মিসচিপস। একটা ভুল অনেকগুলো অপকর্মকে ডেকে আনে। তো একটাও ভুল করা যাবে না, কারণ আমি 70টা বছরটা ইন্ডিয়াতে আমরা জন্মেছি, 195খানা দেশের মধ্যে ইন্ডিয়াতে আমরা জন্মেছি। এই ইন্ডিয়াতে 140 কোটি মানুষ, এবং আমাদের পরমায়ু হচ্ছে গড় 70 বছর। সময় খুব কম, পড়াশোনা করতে চলে যায় 25খানা বছর। ইন্ডিয়ান যে ফর্মাল এডুকেশন সিস্টেম, 25টা বছর চলে যায়। 5টা বছর বিজনেস স্টার্ট আপ হোক বা চাকরির প্রস্তুতি হোক, 5 মাস চলে গেল, তাহলে কতগুলো গেল, 30টা চলে গেল। সারাদিন মানুষ 24 ঘন্টার মধ্যে যদি 7 ঘন্টা একজন মানুষ ঘুমায়, তাহলে গুণ করে দেখুন, 7 গুণিতক 70খানা বছর, 25খানা বছর উত্তর হবে। এই 25খানা বছর চলে গেল ঘুমিয়ে, তাহলে ওপারে 30, এপারে 25, কতগুলো, 55 বছর। আর 5খানা বছর ছেড়ে দিন, এই যে দেওঘরে আসেন, আপনি অফিস যান, আপনি সারাদিনে যে 3 বেলা খাওয়া দাওয়া করেন, স্নান করেন, ফ্রেশ হন, ড্রেস করেন, খাবার বানান, আপনার ছেলে মেয়েদের জন্য খাবার তৈরি করেন, পড়াশোনা করছেন, বা এই যে বা হোয়াট এভার ইউ ডু, মানে যেটা আপনি করছেন সারাদিনে, ড্রেস চেঞ্জ করা ইত্যাদি সবকিছু মিলিয়ে, ফোনে কথা বলা, ফোন ঘাঁটা, তাহলে 60খানা বছর চলে গেল আপনার জীবন থেকে, আর মাত্র 10খানা বছর পড়ে আছে। এবার আপনি ভাবুন,
আপনার অতীতে করা ভুল, সেইটা নিয়ে আপনি এখনো কি রিগ্রেট ফিল করবেন? না আপনার প্রিয়জন, আপনার বাবা হোক মা হোক আপনাকে ছেড়ে চলে গেছেন এই পৃথিবী ছেড়ে, তার জন্য আপনি সেই চিন্তা করে পড়ে থাকবেন? কোনটা বলুন? কথা বললাম 84 লক্ষ জীবন ভ্রমণ করার পরে এই মানব জীবন পেয়েছি। গড ক্রিয়েটেড ম্যান আফটার হিজ ওন ইমেজ। এই হিউম্যান লাইফের প্রত্যেকটা মুহূর্ত খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তাই এটাকে সুন্দরভাবে সেলিব্রেট করতে চলুন, এনজয় করুন, আনন্দ করুন, গুরু ভাইদের সাথে কথা বলুন, মন্দিরে যান, খাওয়া দাওয়া করুন, ঘুরতে চলে আসুন। ভালো লাগছে না, অন্য কোনো মন্দিরে চলে যান, আপনার নিয়ারেস্ট কোনো মন্দিরে যান, কলকাতা চলে যান বা অন্যান্য কোথাও চলে যান। ভালো লাগবে না? ভালো লাগবে ঠিক, বই পড়ুন, টিভি দেখুন, ঠিক আছে, কিন্তু রিগ্রেট ফিল করবেন না। যা করেছি আমি বেশ করেছি, যা ঠাকুর আমি যা করেছি বেশ করি, যা হয়েছে ভালোই হয়েছে। গীতার সারাংশে কি বলছেন ভগবান শ্রীকৃষ্ণ? যা হয়েছে ভালোই হয়েছে, যা হবে ভালোই হবে। তুমি কেন কাঁদছো? তুমি কি হারিয়েছিলে? তুমি যেটা হারিয়েছো সেটাকে তুমি সৃষ্টি করেছিলে? যা তুমি নিয়েছো এখান থেকে নিয়েছো, যা তুমি দিয়েছো এখান থেকে দিয়েছো। তাহলে আমি ইষ্টবিধি আমি আশা করবো, আমি সবকিছু করব, আবার আবার দুঃখ কষ্টও করবো। তিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। ঠাকুর আমি তোমার, তুমি তার শুধু কাজ করবো, আমি রাজি আছি সমস্ত অবস্থায়, আমি সব কিছু করতে পারবো। আমার সময় শেষ। যে অনেকগুলো কথা বললাম, হয়তো আপনাদের মনে থাকবে কিনা আমি জানি না, কিন্তু কয়েকটা লাস্ট 5টা পয়েন্ট আমি বলে দিচ্ছি। বাড়িতে গিয়ে কারোর সাথে গল্প করছে, কালকে একজন দীপক ভাই দেওঘর থেকে অনলাইনে সৎসঙ্গ হয়েছিল, সেখানে ইষ্ট প্রশ্ন করেছিলেন। সো আমাকে, আমি কিছু শুনতে মানে শুনেছি, নেটওয়ার্ক প্রবলেম ছিল, কিন্তু একটা কথাই টেক হোম মেসেজ, সেটা হলো কি, বি কনসেন্ট্রিক। এতগুলো কথা বললাম, তার মেন কথা হলো বি কনসেন্ট্রিক। এই বি কনসেন্ট্রিকটা কি করে হওয়া যাবে? রোজ সকাল, রোজ 24 ঘন্টার মধ্যে 5খানা নিয়ম আপনি ইনস্টল করে নিন আজই, আজ থেকে। কি বলছে 1 নম্বর নিয়মটা? কি বলছে? যে ডিপ মেডিটেশন। এটা আমার এক্সপিরিয়েন্স থেকে ব্যক্তিগতভাবে এটা বানানো, এটা পারফেক্ট, এটা মোস্ট পারফেক্ট নয়, বাট এটা দৃষ্টিকোণ, এটা আপনার কাজে হেল্প করতে পারে, আপনার প্রোডাক্টিভিটিকে বুস্ট করতে পারে। ওকে, কি 45 মিনিট সকালবেলা নাম ধ্যান করে নিই, তাহলে আমার সারা দিনটা শান্ত মেজাজে থাকে। যেদিনটা নাম ধ্যান হয় না, মাথাটা চিটচিট করে, ম্যানেজারকে ফোন করে বলে দিই যে আমি আজকের অফিসে আসতে পারবো না। আর কারণ কোথায়, ওখানে কি পারফরমেন্স আমি ভালো করতে পারবো না, কনফিডেন্স থাকবে না, সৎসঙ্গে দুর্নাম হবে, তাই দরকার নেই ভাই, আমি আজকে যেতে পারবো না। সোজা কথা, ঠিক আছে? ওই চিটচিটে মেজাজ নিয়ে আমি ঘর থেকে বেরোতে পারবো না। করলে তো ভালো করে করবো, নাহলে করা দরকার নেই। ডিপ মেডিটেশনটা 45 মিনিট হোক, 20 মিনিট, 25 মিনিট, ধীরে ধীরে চেষ্টা করবেন, হয়ে যাবে, একদম সিম্পল। ডিভোশনাল অফারিং অন টাইম, ইষ্টবিধিকে ইংলিশে বলা হয় ডিভোশনাল অফারিংস। সেই ডিভোশনাল অফারিংসটা অন টাইম, মানে প্রার্থনার শুরু হওয়ার ওই যে 45 মিনিট যে আগের, যে 48 মিনিট যে আগের, যে এই যে গ্যাপ, এই মুহূর্তটাকে ব্রাহ্ম মুহূর্ত বলা হয়। হ্যাঁ, ওই সময় ইষ্টবিধি করার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, মানে পারফেক্ট টাইম। 3 নম্বরটা কি? কিন্তু করছেন না, তাহলে কিন্তু গোবিটুন হয়ে গেল। আর গোবিটুনের রেমেডি বা প্রতিকার হলো এটাই, গোবিটুনটাকে আবার না করা, পুরোটাই গোবিটুনটাকে না করা। ফলস আপনাকে মিথ্যা কথা বলা যাবে না, ঠিক আছে, কিন্তু আপনার অস্তিত্ব রক্ষা করার জন্য কোনো কিছু কিছু জিনিস যদি ইষ্ট স্বার্থে অস্তিত্ব রক্ষা করার জন্য সেরকম কিছু করে, তাহলে এটা করা যায়। এটা ধরুন একটা আমি শুনে ব্যক্তিগত বলেছিলেন সত্যেন্দ্রনাথ দাস, একজন একজন মহিলাকে কয়েকজন ডাকাত জঙ্গলে দৌড়াচ্ছেন। তো ওই মহিলা উত্তর দিকে চলে গেছেন, একজন সাধু বসেছিলেন ওখানে। ওই সাধু বাবাকে এসে ওই ডাকাত জিজ্ঞেস করছেন যে সাধু বাবা, আমরা একজন মহিলাকে তাড়া করেছিলাম, তো উনি কোথায় গেলেন, কোন দিকটা? তখন সাধু বাবা বলেন দক্ষিণ দিকে গেছে। তো আমাদের বিচারে এটা উত্তর হতে পারে কি সাধু বাবা মিথ্যা কথা বলেছেন, কিন্তু না, ওই মহিলার অস্তিত্ব রক্ষা করার জন্য, মান সম্মান রক্ষা করার জন্য ওই সাধু বাবা বলেছেন, অস্তিত্ব রক্ষা করার জন্য। তাহলে অস্তিত্ব রক্ষা করার জন্য আমরা অস্তিত্ব বৃদ্ধির জন্য যা যা করছি, সেটা সৎ। সৎ মানে যেটা বিকামিং আছে আর এক্সিস্টেন্স আছে, যার অস্তিত্ব আছে আর যার বৃদ্ধি আছে, সেটাই হলো সৎ। ওকে, আচ্ছা, 4 নম্বর পয়েন্টটা কি? ফোকাস অন নাও। সব সময় এখন এই নাও এর প্রতি গুরুত্ব দেওয়া। ধরুন আপনার সৎসঙ্গ শেষ হলে ঠাকুর প্রণাম করে ডায়েরি নিয়ে লিখে নিলেন যে কথাগুলো আপনি শুনলেন, ভালো কথা, কিন্তু আপনি পালন করলেন না, তাহলে কথাগুলো ভুলে গেলেন। ওই কথাগুলো যদি এখন লিখেন,
তাহলে কি হবে, ভবিষ্যতের জন্য ডিপ্রেশন বা লো ফিল করবেন, তখন এই কথাগুলো পড়লে আপনার হাই লেভেল হয়ে যাবেন, তাই না? লাস্ট বাট নট দ্য লিস্ট, কি ফিক্সড একটা নির্দিষ্ট সময় শুরু করুন, সময় শেষ করুন। সকালবেলা যদি 4টে-5টার সময় ঘুম ভাঙে, তো ওই সময় প্রতিদিন ওইটা ওঠার চেষ্টা করুন। আর রাত্রি যদি 11টা-12টার সময় ঘুমাতে যান, তাহলে ওই টাইমটা এটা ফিক্স করে নিন। প্রত্যেকটা কাজ একটা ফিক্স টাইমে করে নিন। আজকের 11টার সময় ঘুমোচ্ছেন, কালকে 9টার সময়, কালকে 2টোর সময় রাত্রি, কোনো 3টের সময় হয়ে যাচ্ছে। এরকমটা যদি এলোমেলো ভাবে চলা যায়, তাহলে কিন্তু আমাদের অনেক প্রবলেম হতে পারে। ঠিক আছে? তো এইগুলো এইগুলো হচ্ছে যে কথাগুলো বললাম তার একটু সারানো। আর উপস্থিত সবাইকে গুরুজনদের শ্রদ্ধা, প্রতিবেদী মায়েদের শ্রদ্ধা, এবং আমার মুসলিম মিত্রদের সবাইকে জয়গুরু জানাই। আর সারা পৃথিবীবাসী সবার মঙ্গল হোক। আর আমার কোনো কথাতে যদি কারোর খারাপ লাগে বা কিছু, আমাকে ক্ষমা করবেন। কাউকে কোনো আঘাত দিয়ে আমি কিছু কথা আহ, আমি বলিনি। তো যদি কিছু ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করবেন। আর সবার মঙ্গল হোক। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। অপূর্ব কথা। আজকে জয় গুরু। এত সুন্দর কথা শুনলাম যে আমরা প্রত্যেককেই সমৃদ্ধ হলাম, যে খুব সুন্দর করে যে ঠাকুর আমাদের, আর স্বস্তির খনি ব্রতের মধ্যে সেরা ব্রত হচ্ছে স্বস্তিনী। সেই স্বস্তিনী যে কি করে পালন করব, তার 5টি নীতি খুব সুন্দর করে আলোচনা হলো। যে প্রথম হচ্ছে 1 নম্বর হচ্ছে বি, মানে আমাদের স্বাস্থ্যটা, বডি কেয়ার এবং হেলথ কেয়ার, স্বাস্থ্যটা ঠিক রাখতে হবে। আর 2 নম্বর হচ্ছে বৃত্তি প্রবৃত্তিগুলোকে ইষ্টে পরিণত করা। আমাদের কাম, ক্রোধ, লোভ কিভাবে আমরা ইষ্টে পরিণত করবো, তার সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট উদাহরণ দিয়ে আলোচনা হলো। এবং 3 নম্বর হচ্ছে শুভ চিন্তাগুলোকে তৎক্ষণাৎ পরিণত করা, কর্মে পরিণত করা। 4 নম্বর হচ্ছে ইষ্টকেন্দ্রিক ও আচার্য কেন্দ্রিক প্রতিবেশীদের সেবা করা। আর 5 নম্বর হচ্ছে প্রতিদিন ইষ্টভীতির পর স্বস্তিনের অর্ঘ্য নিবেদন করতে হবে। এবং প্রতিটা মুহূর্তে আমরা কিভাবে চলবো তা সুন্দরভাবে আলোচনা করলেন। তারপরে বললেন যে এই বিধিবিধানগুলো পালন করার জন্য কি করতে হবে না, আমাদের 45 মিনিট নাম করতে হবে, ব্রাহ্ম মুহূর্তে ইষ্টভীতি করতে হবে, আমাদের গোবিটিন কলা চলবে না। কিন্তু গোবিটিনটা কিভাবে যে আমাদের অস্তিত্ব রক্ষা করার জন্য যা সেটাই আমাদের করতে হবে। আর ভালো কথাগুলো মনে রাখতে হবে। আর নির্দিষ্ট সময় নির্দিষ্ট কাজ করতে হবে। খুব সুন্দর আলোচনা। আমরা প্রত্যেককে সমৃদ্ধ হলাম। পরমপিতার রাঙা রাতুল চরণে আপনার তার কথা শুনে তার পরিবার, মানে তার কথা শুনে তার প্রতি আমাদের তন্মুখী করে তুলবেন। আপনার পরিবার, পারিপার্শ্বিক সবাইকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও শোনার অপেক্ষায় রইলাম। জয় গুরু।